ঘরে ঢুকে দরজা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে তানভীর। দীর্ঘদিনের এক যাত্রার আজ পরিসমাপ্তি হলো। হঠাৎ করে তানভীরের ভীষণ ক্ষুধা পায়। মৃত বাড়িতে আজকাল বেশ আয়োজন করে খাওয়া দাওয়া হয়। দুপুরে খিচুড়ি রান্না হয়েছিল। সারাদিন খাওয়ার কথা মনেই ছিল না। এখন হঠাৎ করে খুব ক্ষুধা লেগেছে। গরম পানি দিয়ে দীর্ঘ সময় ধরে গোসল করে নেয়। এখন বেশ ভালো লাগছে, কিন্তু এতটাই অবসন্ন লাগছে যে খাওয়ার চিন্তা না করে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। দরজা বন্ধ করা থাকলেও বড় বোন শাহানার চিৎকার করে আহাজারির শব্দ কানে আসে। মা চলে যাওয়ার শোক সে সইতে পারছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মা বেঁচে থাকতে শাহানা আপাকে দেখাই যেত না। কালে ভদ্রে এক আধবার এসে ঘুরে গেলেও ঘন্টা দুয়েকের বেশি থাকতেন না। তানবীরের মনে আছে, মাস 6 আগে তানবীরকে অফিসিয়াল ট্যুরে দূরে একটা জেলায় যেতে হয়েছিল। বেসরকারি চাকরি, তবু অনেক বলে কয়ে এসব ট্যুর এড়িয়ে চলতো। ওর সিনিয়র শাহেদ ভাই খুব ভালো মানুষ। তানবীরের মায়ের বিষয়টা জানতো। শুধু তাই নয়, মাঝে মাঝে তানবীরকে বলতো, ভাই তুমি ছেলে মানুষ, তার উপরে ব্যাচেলর, তা সত্ত্বেও মায়ের জন্য যা করছো তা অতুলনীয়। আমি তো কিছুই করতে পারি না রে ভাই। শাহেদ ভাই এক দীর্ঘশ্বাসের সাথে এই কথাগুলো বললেও সেইবার আসলে তার কিছুই করার ছিল না। হেড অফিস থেকে তানবীরের নাম দিয়ে ট্যুর প্ল্যান করে দিয়েছিল। বাধ্য হয়ে তানবীর শাহানা আপাকে ফোন দেয় একটা রাত মায়ের কাছে থাকার জন্য। কিন্তু ফোন পেয়ে শাহানা আপা যেন আঁতকে উঠেছিলেন। এ তুই কি বলছিস তানবীর? আমার বাবুর পরীক্ষা চলছে, আর আমি এই অবস্থায় ওদের রেখে 1 ঘন্টাও কোথাও থাকার উপায় নেই রে। আপা, তোর বাবু এখন কলেজে পড়ে, আর এটা এইচএসসি এক্সামও নয়। এত কিছু বুঝি না বাপু, তুই যেভাবে পারিস ম্যানেজ করিস। এটা বলে কল কেটে দিয়েছিল শাহানা আপা। এরপর ছুটা বুয়া রহিমা খালাকে বলে কয়ে সেরাতে মায়ের কাছে থাকার জন্য রাজি করিয়ে তবেই তানবীর ট্যুরে গিয়েছিল। আর আজ সেই শাহানা আপাই সবচেয়ে বেশি উচ্চস্বরে কান্নাকাটি করছে। একটা বিদ্রূপের হাসি খেলে যায় তানবীরের ঠোঁটে। এমন সময় শাহানা আপার সাথে আরেকটি চিকন স্বরে কান্নার শব্দ শুনতে পায় তানবীর। বুঝতে পারে ওর একমাত্র ভাইয়ের স্ত্রী দীপা ভাবির গলা আরেকজন নাটক করতে এসেছে। অস্ফুট গলায় নিজেই নিজে বলে ওঠে তানবীর। ওদের ছোটোবেলাটা খুব যে কষ্টে কেটেছে তা কিন্তু নয়। আব্বা মা খুব আদরে স্বাচ্ছন্দ্যে ওদের 4 ভাই বোনকে বড় করেছেন। তানবীরের বাবা ছোটোখাটো ব্যবসায়ী ছিলেন। বেশ বড় ধানের মোকামে ধান চালের বিরাট জমজমাট ব্যবসা। স্কুলে শিক্ষার দৌড় খুব বেশি না হলেও রাতের বেলায় প্রচুর পড়তেন। ওদেরকে কত রকম নীতি নৈতিকতা আদব কায়দায় শিক্ষা দিতেন। জীবনে কষ্ট শুরু হয় এই আব্বা মারা যাওয়ার পর থেকে। হঠাৎ করে স্ট্রোক করে 7 দিনের মাথায় ওদের এতিম করে চিরদিনের জন্য চলে যান। তখন বড় ভাই বেশ ভালো একটা চাকরি করে। শাহানা আপা তো আর আগেই বিয়ে হয়ে গেছে। তানবীর সবে অনার্স শেষ করেছে, আর ছোট বোন রাইসা তখন কলেজে। আব্বা চলে গেলে ব্যবসা গুটিয়ে বেশ কিছু টাকা পাওয়া গেল, যা মায়ের নামে এফডিআর করে রাখা হলো। কিন্তু বাবা না থাকার কী যে কষ্ট, কী যে অনিশ্চয়তা তা তানবীর যেন হাড়ে হাড়ে টের পেয়েছে। বড় ভাই তৌফিক বিয়ে করে আলাদা হয়ে গেলেন। ভাবি বড় ঘরের মেয়ে, এত বড় পরিবারে থাকার রান্নাবান্না করা অভ্যাস বা ইচ্ছা কোনোটাই তার নেই। ভাবি তার আলাদা সংসার করুক, এতে তানবীরের কোনো আপত্তি ছিল না। প্রতিটা মেয়েই নিজের একটা সংসারের স্বপ্ন দেখে, কিন্তু মাত্র পিতৃহীন হয়েছেন। সেই সময় ভাইয়ের এভাবে সরে যাওয়াটা তানবীরের জন্য ওদের সবার জন্যই কঠিন অবস্থায় ফেলে। শুধু সংসার চালানোর জন্যই তানবীর তড়িঘড়ি করে এই বেসরকারি চাকরিতে ঢুকে পড়ে। আর আজ তারাই বড় স্বজন সেজেছে, বড় আপনজন সেজে চোখের জলের বন্যা করে দিচ্ছে। রাইসাকে দেখছে কিনা মনে করার চেষ্টা করে তানবীর। রাইসার কথা মনে হলে মুখ দিয়ে বের হয়ে যায়, বেইমান একটা। রাইসা যখন অনার্স 2য় বর্ষে, তানবীর আস্তে আস্তে সংসারটা সামলে নিচ্ছে, তখন আরেক পরীক্ষায় পড়ে তানবীর। মায়ের কিডনির সমস্যা দেখা দেয়। আগে থেকে প্রেশার ডায়াবেটিস তো ছিলই। এমন অবস্থায় পড়ে যে ডায়ালিসিসের উপরেই থাকতে হয়। ঠিক তেমনি এক সময় মায়ের বেশ কিছু গহনা নিয়ে প্রেমিকের সাথে লাপাত্তা হয় রাইসা। তানভীরের উদ্দেশ্যে লিখে যায় এক ভীষণ অপমানজনক চিঠি। সংসারে যে অবস্থা, তাতে নিজের পথ নিজেকে দেখা ছাড়া উপায় নেই। গহনাগুলো নিজের প্রাপ্য হিসাবে নিয়ে গেলাম।
আমাকে বিয়ে দিতেও তো কিছু খরচ হতো, তাই না? সেটাই না হয় নিয়ে গেলাম। বুক চিরে অতীতের কষ্টের দিনগুলো ভেসে ওঠে তানভীরের সামনে। রাইসার কথা যতটা সম্ভব সহজ করে মাকে জানিয়েছিল তানভীর। ছোট মানুষ বোঝে নাই, তানভীর খুঁজে বের করবে এসব কথা। কিন্তু মা আশ্চর্য রকমভাবে শান্ত হয়েছিলেন। শুধু তাই নয়, তানভীরকে নিষেধ করেন রাইসাকে যেন না খোঁজে। বলেছিলেন, যে গেছে সে তার আপন ইচ্ছায় নিজের ভাগ্য নিয়ে গেছে, তুমি আর অযথা সময় নষ্ট করো না। মা বোধহয় আগেই টের পেয়েছিলেন। অব্যক্ত অভিমানে কিছুই বলেনি। মায়ের একটাই আফসোস ছিল তানভীরের জন্য, ছেলেটা মায়ের দিকে চেয়ে সংসারও করল না। আসলে তানভীরের ভয় লাগতো, যদি ওর ভাবের মতো কেউ একজন সংসারে আসে আর মায়ের জীবন অতিষ্ঠ হয়ে যায়। আগে থেকে যতই যাচাই করা হোক, এক ছাদের নিচে না থাকলে কাউকে আসল রূপে চেনা যায় না। এত যে ক্লান্ত তানভীর, কারণ গত 1 বছর ধরে ওর মা অচল বলা যায়। আজ ভোরে তানভীরকে যেন মুক্ত করে দিয়ে বিদায় নিলেন। যাওয়ার আগে তানভীরের কানে বলে গিয়েছেন, তোকে আমি কিছুই দিতে পারিনি, বরং অনেক কষ্ট দিয়েছি। দোয়া বলে কিছু থাকলে সেটাই দিয়ে গেলাম। সারাদিন তানভীর খুব চেষ্টা করেছে কান্না করার, কিন্তু বুকে যেন পাথর চাপা দেওয়া। গলার কাছে কান্নারা আটকে থেকে কেমন চাপা কষ্ট লাগছে, কিন্তু কিছুতেই চোখ থেকে জল ঝরেনি। এখন হঠাৎ তানভীরের কান্না আসলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। আজ থেকে তানভীর একা। এই ভয়াবহ সত্যটা যেন এখন আবিষ্কৃত হলো। হঠাৎ দরজায় টোকা। কিছুক্ষণ অপেক্ষা করে খাবারের প্লেট হাতে দরজা ঠেলে ঢুকলো নাতাশা। এই মেয়েটার কাছে তানভীর অনেক ঋণী, ওদের পাশের ফ্ল্যাটে থাকে। তানভীর বোঝে মেয়েটা ওকে পছন্দ করে, কিন্তু তানভীর কখনো এই বিষয়টাকে পাত্তা দেয়নি। কিন্তু মেয়েটা ওর মা এখানে আসার পর থেকে তানভীরের মায়ের ভীষণ খোঁজ রাখত। তানভীরের মায়ের জন্য নানা রকম খাবার নিয়ে আসতো, নিষেধ করলেও শুনতো না। তানভীর ভাই, খেয়ে নেন, আপনি আজ সারাদিন খাননি। ইচ্ছা করছে না নাতাশা, তুমি এসব কষ্ট করলে কেন? তানভীর ভাই, আমি আপনার মতো এত বড় মনের না হয়তো, কিন্তু একজন মা হারা সন্তানের কষ্ট বোঝার মন আছে। দ্রুত খেয়ে নিন। খাবারের ঘ্রাণে পড়ে যাওয়া ক্ষুধাটাও কেমন যেন জেগে ওঠে। হাত ধুয়ে খেতে বসে তানভীর। তানভীর ভাই, জানি এখন এই কথা বলার সময় না, তবু এখনই বলাই ভালো মনে হয়। এই আংটিটা আপনার আম্মা মানে চাচি আম্মা আমাকে দিয়ে গেছেন। একথা বলে একটা স্বর্ণের কারুকার্য করা আংটি বের করে দেয়। চাচি আম্মা আবেগী ছিলেন, কি বুঝে 1 সপ্তাহ আগে এটা আমাকে দিয়েছিলেন। অসুস্থ মানুষ, কষ্ট পাবেন ভেবে ফেরত দেয়নি, কিন্তু এখন এটা ফেরত দিতে চায়। খাবার ফেলে নাতাশার মুখের দিকে তাকিয়ে থাকে তানভীর। মেয়েটা খুব মায়াবী, মা হয়তো ওর মায়াতে মুগ্ধ হয়ে এটা দিয়েছেন। নাতাশা, মা যখন দিয়েছে এটা ফেরত নেওয়ার সাধ্য আমার নেই। বাকি কথাটা না হয় আমি আরও পরে বলবো। এখন আসলে আমার ভালো লাগছে না। আমিও বুঝি সেটা, কিন্তু আপনার ভাবি এবং বোন গহনার ভাগ নিয়ে নিচু স্বরে আলোচনা করছে। এখনই এই আংটি নিয়ে আমি বিপদে পড়তে চাইনি। তানভীর খাওয়া রেখে উঠে আসে, হাত ধুয়ে ফেলে, আংটিটা হাতে নিয়ে নাতাশার হাত ধরে ওর আঙ্গুলে পরিয়ে দিয়ে বলে, তোমার অনুমতি নিলাম না। আপত্তি আছে কিনা তাও জানি না, কিন্তু মানুষের স্বার্থপরতা দেখতে দেখতে আমি ক্লান্ত। আমি ঘুমাবো নাতাশা। আপত্তি থাকলে আংটি খুলে রেখে যাও, আর না হয় বাকি কথা পরে তোমার বাবার সাথেই বলবো। নাতাশা কথা বাড়ায় না, প্লেট গুছিয়ে লাইট অফ করে দরজা টেনে চলে যায়। আংটিটা ওর আঙ্গুলে শোভাবর্ধন করে। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তানভীরের জন্য প্রকৃতিতে মায়ার ভালোবাসার জায়গা ঠিক রাখা আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।